আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত। একটা ব্যাপার ভাবুন তো, যে দেশটা একসময় বিশ্বমঞ্চে জোট নিরপেক্ষ বা নন অ্যালাইনমেন্ট নীতির একদম কট্টর প্রবক্তা ছিল। যারা কোনো ব্লকেই যেতে চাইতো না। একদম, তারাই আজ আমেরিকার সাথে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়াগুলো করছে। হ্যাঁ, মানে বিষয়টা সত্যি খুব কৌতূহল উদ্দীপক। আবার দেখুন, একই সাথে তারা কিন্তু রাশিয়ার সাথেও নিজেদের সেই স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা বিশেষ কৌশলগত অংশীদারিত্ব ধরে রাখছে। ঠিক, আর এসবের মধ্যেই আবার চীনের ওই অদ্ভুত 5 ফিঙ্গার্স বা 5 আঙুল নীতি মোকাবেলা করা, সব মিলিয়ে এক জটিল সমীকরণ। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আর তৃতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী হিসেবে ভারত কিভাবে এই আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো তিন পরাশক্তির সাথে ব্যালেন্স করছে, আজকের মূল লক্ষ্য হলো সেটাই বোঝা। আসলে এই যে ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য, এটা কোনো দুর্ঘটনা তো নয় নিশ্চয়ই। একেবারেই না। এটা পুরোপুরি টিকে থাকার কৌশল, মানে ভূ-রাজনৈতিক বাধ্যবাধকতা আর জাতীয় স্বার্থের একটা অত্যন্ত সুপরিকল্পিত প্রয়োগ বলতে পারেন। আন্তর্জাতিক সম্পর্কে তো কোনো স্থায়ী শত্রু বা মিত্র থাকে না। থাকে কেবল স্থায়ী স্বার্থ। ঠিক তাই। আর ভারতের এই বর্তমান অবস্থাকে বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। মানে শুধু আজকের খবরের কাগজ দেখলে হবে না, সেই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের উত্তাল দিনগুলোর দিকে যেতে হবে। স্নায়ুযুদ্ধের কথা উঠলেই তো আমেরিকা আর ভারতের সম্পর্কের সেই বরফ শীতল অধ্যায়টা সামনে চলে আসে। মানে ইতিহাস খাটলে দেখা যায় 40 আর 50-এর দশকে এই দুই দেশের মধ্যে আদর্শগত এক বিশাল দূরত্ব তৈরি হয়েছিল। হ্যাঁ, কারণ আমেরিকার মূল লক্ষ্য তখন একটাই ছিল, বিশ্বব্যাপী কমিউনিজম ঠেকানো। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পূর্ণ ভিন্ন একটা রাস্তায় হাঁটছিলেন। তিনি কোনো পরাশক্তির সামরিক ব্লক বা জোটে যোগ দিতে রাজি ছিলেন না। তার নীতি ছিল ওই জোট নিরপেক্ষতা। সদ্য স্বাধীন হওয়া একটা দেশের পররাষ্ট্রনীতি যেন স্বাধীন থাকে, সেটাই তিনি চেয়েছিলেন। আর এই স্বাধীন পররাষ্ট্রনীতি ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মানে ধরুন, আমেরিকা 1954 সালে যখন পাকিস্তানের সাথে সিয়াটো আর সেন্টো এর মতো সামরিক চুক্তি করল। সেটা তো ভারতের জন্য সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি ছিল। একদম। কারণ কমিউনিজম ঠেকানোর নামে পাকিস্তানকে দেওয়া আমেরিকার বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধেই ব্যবহৃত হওয়ার একটা প্রবল শঙ্কা তৈরি হয়েছিল। আর এই অস্বস্তিটা কিন্তু দুই তরফেই ছিল। যেমন ধরুন, 1949 সালে কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভারত তো প্রথম দিকের দেশগুলোর একটি ছিল। হ্যাঁ, আবার 1950 সালে কোরিয়া যুদ্ধের সময় আমেরিকা যখন জাতিসংঘে ইউনাইটিং ফর পিস বা শান্তির জন্য ঐক্য রেজলিউশন আনল, ভারত কিন্তু তাতে পুরোপুরি সায় দেয়নি। মানে ভারতে স্নায়ুযুদ্ধে পক্ষ নিতে চায়নি বলেই নিরপেক্ষ অবস্থান নিয়েছিল, তাই তো? যা আমেরিকাকে ভীষণ ক্ষুব্ধ করেছিল। ঠিক। আর সেই ক্ষোভের আগুনে আরও ঘি ঢেলেছিল পারমাণবিক ইস্যু। পারমাণবিক অস্ত্র নিয়ে দুই দেশের এই সংঘাত কিন্তু একদিনে তৈরি হয়নি। 1971 সালে ভারত যখন সোভিয়েত ইউনিয়নের সাথে একটি যুগান্তকারী চুক্তি সই করল, তখন আমেরিকার নিশ্চিত হয়ে যায় যে ভারত তাদের প্রভাববলয়ের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এরপর আসে 1974 সাল। ভারত তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা। এটা ছিল আমেরিকার পারমাণবিক একচেটিয়া আধিপত্যের প্রতি এক বিশাল ধাক্কা। যার সরাসরি প্রতিক্রিয়া হিসাবে আমেরিকা ভারতের তারাপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর 1998 সালে ভারত যখন পোখরান-2 পারমাণবিক পরীক্ষা চালায়, তখন তো পরিস্থিতি একদম খাদের কিনারায় চলে যায়। আমেরিকা সরাসরি ভারতের ওপর কঠোর অর্থনৈতিক আর সামরিক নিষেধাজ্ঞা জারি করে। তখন তো মনে হচ্ছিল এই দুই দেশের মধ্যে কোনো গঠনমূলক সম্পর্ক তৈরি হওয়া হয়তো আর সম্ভবই নয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তো অসম্ভব বলে কিছুই নেই। 90-এর দশকে ভারত তাদের অর্থনীতি উন্মুক্ত করে দেয়, আর স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব ব্যবস্থায় একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল। আচ্ছা। 1998 থেকে 2000 সালের মধ্যে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্ট্রোপ ট্যালবাটের মধ্যে যে দীর্ঘ আলোচনাগুলো হয়, সেটি মূলত এই বরফ গলানোর কাজ করে। মানে আমেরিকা একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে এশিয়ায় চীনের ক্রমবর্ধমান শক্তিকে যদি ব্যালেন্স করতে হয়, তবে ভারতের মতো একটি বিশাল জনসংখ্যার বৃহৎ অর্থনীতির দেশকে তাদের ভীষণ প্রয়োজন। একদম ঠিক ধরেছেন। এই পারস্পরিক প্রয়োজনের জায়গা থেকেই সম্পর্কটা 180 ডিগ্রি ঘুরে যায়।
2000 সালে দীর্ঘ 22 বছর পর মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারত সফর করেন। হ্যাঁ, আর এরপর থেকে এই সম্পর্ক শুধু উষ্ণই হয়নি, বরং রীতিমতো কৌশলগত রূপ নিয়েছে। বর্তমানে এই দুই দেশের মধ্যে 4টি অত্যন্ত মৌলিক আর প্রযুক্তিগতভাবে স্পর্শকাতর সামরিক চুক্তি রয়েছে। 2002 সালে জেসোমিয়া, 2016 সালে লেমোয়া, 2018 সালে কমকাসা এবং সবশেষ 2020 সালে বেকা চুক্তি। এই চুক্তিগুলোর নাম শুনতে বেশ খটমটে লাগলেও এগুলোর কাজের পরিধি কিন্তু অভাবনীয়। হ্যাঁ, এই চুক্তিগুলোর পেছনে মেকানিজম বা পদ্ধতিটা বোঝা খুব জরুরি। যেমন জেসোমিয়া হল সামরিক গোয়েন্দা তথ্য আদান-প্রদানের একটি ভিত্তি। এরপর লেমোয়া চুক্তির মাধ্যমে একে অপরের সামরিক ঘাঁটি, লজিস্টিক সাপোর্ট, জ্বালানি সংগ্রহ বা মেরামতের জন্য ব্যবহার করার আইনি বৈধতা পায়। অর্থাৎ ভারত মহাসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ চাইলে ভারতের নৌঘাঁটি থেকে রসদ নিতে পারবে। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। মানে একটা বাস্তবধর্মী উপমা দিয়ে যদি বলি, এটা অনেকটা সেই দুই প্রতিবেশীর মতো যারা 40 বছর ধরে সীমানা নিয়ে ঝগড়া করেছে আর এখন হঠাৎ করে নিজেদের বাড়ির সুরক্ষার জন্য একসঙ্গে মিলে অত্যাধুনিক হাইটেক সিকিউরিটি সিস্টেম বসাচ্ছে। হ্যাঁ, দারুণ বলেছেন। মানে এটাকে যদি একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম আপগ্রেড করার সাথে তুলনা করি, জিসোমিয়া হলো বেসিক নেটওয়ার্কিং আর লেমোয়া হলো পাওয়ার সাপ্লাই বা চার্জিং কেবল শেয়ার করা। চমৎকার তুলনা। এরপর আসে কমকাসা, যাকে বলা যায় অত্যন্ত সুরক্ষিত একটি এনক্রিপ্টেড ফায়ারওয়াল। এই চুক্তির ফলে আমেরিকার দেয়া উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে রেডিও বা টেলিকমে অত্যন্ত সুরক্ষিত যোগাযোগ সম্ভব হয়, যা অন্য কেউ আড়ি পেতে শুনতে পারবে না। ও আচ্ছা। আর সবশেষ 2020 সালের বেকা চুক্তি তো হলো একেবারে স্যাটেলাইট বা জিপিএস ট্র্যাকিং সিস্টেম। মানে আমেরিকা তাদের অত্যন্ত নির্ভুল জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স ভারতের সাথে শেয়ার করবে, যা মিসাইল বা ড্রোনের লক্ষ্যবস্তু নিখুঁতভাবে নির্ধারণে কাজে লাগে। হ্যাঁ, আর এর পাশাপাশি টাইগার ট্রায়াম্ফ বা যুদ্ধভ্যাস এর মতো বড় বড় সামরিক মহড়াও চলছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল কিভাবে আদর্শগত দূরত্বের জায়গাটি সময়ের সাথে সাথে বাস্তবসম্মত কৌশলগত প্রয়োজনের কাছে পুরোপুরি হার মেনেছে। মিউচুয়াল ডিফেন্স ট্রিটি সই করেনি। না, তারা ন্যাটোর মতো কোনো জোটে নেই। তারা নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি অত্যন্ত যত্ন সহকারে বজায় রেখেছে। আর এই কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার পেছনের কারণটা বুঝতে হলে ভারতের পুরনো এবং বিশ্বস্ত বন্ধুর দিকে তাকাতে হবে। মানে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। হ্যাঁ, স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা যখন বারবার ভারতকে দূরে ঠেলে দিচ্ছিল, তখন এই সোভিয়েত ইউনিয়নে কিন্তু ভারতের নিরাপত্তার ছাতা হয়ে দাঁড়িয়েছিল। মানে স্নায়ুযুদ্ধের সময়ে পশ্চিমা বিশ্ব যখন কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তখন সোভিয়েত ইউনিয়ন বারবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ভারতকে রক্ষা করেছে। ঠিক, কিন্তু এই সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষাটা হয়েছিল 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। তখন ভারতের ওপর চরম আন্তর্জাতিক চাপ। হ্যাঁ, সেই সময়কার ঘটনা প্রবাহ তো আক্ষরিক অর্থে যে কোনো স্নায়ুযুদ্ধের থ্রিলারটা হার মানায়। 1971 সালের ওই যুদ্ধের শেষ দিকে যখন আমেরিকা তাদের ভয়ঙ্কর সপ্তম নৌবহর বা 7th ফ্লিটের ইউএসএস এন্টারপ্রাইজ বঙ্গোপসাগরের দিকে পাঠায় আর যুক্তরাজ্য পাঠালো তাদের যুদ্ধজাহাজ ঈগল। তখন ভারতের ওপর একটা বিশাল সামরিক চাপ তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই বছরেরই আগস্ট মাসে সোভিয়েত ইউনিয়নের সাথে সই করা পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ ট্রিটি। এবং এই ট্রিটি বা চুক্তিটা কিন্তু কেবল কাগজে কলমে সীমাবদ্ধ ছিল না। আমেরিকা আর যুক্তরাজ্যের নৌবহরকে আটকাতে সোভিয়েত ইউনিয়ন ভ্লাদিভস্তক থেকে তাদের পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বঙ্গোপসাগরে পাঠিয়ে দেয়। কি বলছেন? সরাসরি সাবমেরিন? হ্যাঁ, পরাশক্তিগুলোর এই সরাসরি সামরিক মহড়ার কারণে শেষ পর্যন্ত আমেরিকা ও যুক্তরাজ্য পিছু হটতে বাধ্য হয়। বিপদের মুহূর্তে ফিজিক্যালি পাশে দাঁড়ানোর এই ঘটনাটি ভারতের কৌশলগত স্মৃতিতে গভীরভাবে খোদাই করা আছে। কিন্তু এই অটুট সম্পর্কেও তো 90-এর দশকে একটা বড় রকমের ধাক্কা লেগেছিল, তাই না? 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ভারত এবং রাশিয়ার মধ্যে রুপি রুবেল বাণিজ্য এক প্রকার স্থবির হয়ে যায়। এটা শুধু কোনো রাজনৈতিক দূরত্ব ছিল না,
এটা ছিল একটা গাণিতিক দুঃস্বপ্ন। মানে রুবলের মান হুড়হুড় করে পড়ে যেতে থাকে। ৭০ দশকে যে বিনিময় হার ঠিক করা হয়েছিল তা দিয়ে আর বাণিজ্য করা সম্ভব হচ্ছিল না। একদম। রাতারাতি ভারতের সামরিক বাহিনীর জন্য খুচরা যন্ত্রাংশ আসা বন্ধ হয়ে যায়। সেই চরম সংকট থেকে সম্পর্ক পুনর্গঠনের মূল কারিগর ছিলেন ভ্লাদিমির পুতিন। হ্যাঁ, ২০০০ সালে তার ভারত সফরের মধ্য দিয়ে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্বাক্ষরিত হয়, আর ২০১০ সালে এটিকে উন্নীত করা হয় স্পেশাল অ্যান্ড প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা এসপিএসপি। এই চুক্তির ফলেই ভারত আর রাশিয়া এমন কিছু অত্যাধুনিক সামরিক প্রযুক্তি শেয়ার করে যা রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। তো এর মানে কি দাঁড়াচ্ছে? বিশ্বমানচিত্র বদলে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তবু ভারত এবং রাশিয়া এখনও ইন্দ্রা মতো সামরিক মহড়া করছে। ভারত জাতিসংঘের রাশিয়ার বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকছে। এটা কি স্রেফ পুরনো বন্ধুত্বের প্রতি অন্ধ আনুগত্য, নাকি অত্যন্ত হিসেবেই এক টিকে থাকার কৌশল? আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখব এর উত্তর লুকিয়ে আছে ভারতের বর্তমান ভূরাজনৈতিক দরকষাকষের ক্ষমতার মধ্যে। যেমন ধরুন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বা কামভু 226 হেলিকপ্টার কেনা। হ্যাঁ, আমরা তো জানি রাশিয়া থেকে অস্ত্র কিনলে আমেরিকার কাৎসা আইনের অধীনে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। তুরস্কের মতো ন্যাটোভুক্ত দেশও এই কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। তাহলে ভারত কিভাবে এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে? কারণ ভারত ওয়াশিংটনের সামনে একটা অলিখিত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমেরিকা খুব ভালো করে হিসাব করে দেখেছে যে S-400 কেনার জন্য ভারতের উপর নিষেধাজ্ঞা দিলে তা হিতে বিপরীত হবে। মানে এতে ভারত আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে? ঠিক। আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে আমেরিকার যে সবচেয়ে বড় ভারসাম্য রক্ষাকারী শক্তি, সেটি দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ ভারত নিজেকে সবার জন্য অপরিহার্য করে তুলেছে। আর এই অপরিহার্যতার কারণে জাতিসংঘে ভারতের ভোটিং প্যাটার্ন এত অদ্ভুত। ক্রিমিয়া, সিরিয়া বা ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেও ভারত চুপচাপ ভোটদান থেকে বিরত থাকে। কারণ রাশিয়াও আন্তর্জাতিক মঞ্চে ভারতের বড় একটি রক্ষা কবচ। বিশেষ করে ভারত যে চীন এবং পাকিস্তানের মতো দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশ দ্বারা পরিবেষ্টিত, সেই পরিস্থিতিতে ভারতের নিজস্ব নিউক্লিয়ার ডেটারেন্স বা পারমাণবিক প্রতিরোধ নীতিকে রাশিয়া সব সময় জোরালো সমর্থন দিয়ে এসেছে। এর পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ আর নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের অন্তর্ভুক্তির প্রবল সমর্থক হল রাশিয়া। আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই একটি দেশ যার কথা একটু আগেই উল্লেখ করা হল, চীন। হ্যাঁ, ভারতের সীমানার দিকে তাকালেই বোঝা যায় কেন তাদের একদিকে আমেরিকার স্যাটেলাইট প্রযুক্তি এবং অন্যদিকে রাশিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম দুটোই প্রয়োজন। ভারত আর চীনের সম্পর্কটা কিন্তু এক অদ্ভুত প্যারাডক্স। ১৯৫০ সালে যখন কমিউনিস্ট চীন প্রতিষ্ঠিত হল, ভারত পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে তাদের স্বীকৃতি দেওয়া প্রথম অকমিউনিস্ট দেশগুলোর একটি ছিল। জওহরলাল নেহরুর স্বপ্ন ছিল একটি উত্থিত এশিয়া তৈরি করা। সেই আদর্শ থেকেই ১৯৫৪ সালে বিখ্যাত পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল কথাই ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। কিন্তু এই আদর্শবাদের বুদবুদ খুব দ্রুতই ফেটে যায়। এই দুই দেশের মধ্যকার সীমানা বিরোধ মূলত ব্রিটিশ আমলের অমীমাংসিত সীমানার একটি জটিল উত্তরাধিকার। একদম। ব্রিটিশরা তাদের সুবিধামতো বিভিন্ন সময় বিভিন্ন মানচিত্র তৈরি করেছিল। ওয়েস্টার্ন সেক্টর বা আকসাই চীন এলাকায় ভারত দাবি করে ১৮৬৫ সালের জনসন লাইন অনুযায়ী এটি তাদের ভূখণ্ড। কিন্তু চীন সেটা মানে না। না, তারা ১৮৯৩ সালের ম্যাকার্টনি ম্যাকডোনাল্ড লাইন তুলে ধরে। অন্যদিকে ইস্টার্ন সেক্টরে রয়েছে ১৯১৪ সালের ম্যাকমোহন লাইন। চীন এই লাইনটিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এবং অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। এই বিভ্রান্তি থেকেই তো ১৯৬২ সালের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা পঞ্চশীলের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। এরপর ১৯৬৭ সালে নাথুলা, ১৯৮৬ সালে সুমডোরন চু উপত্যকা, মানে সব জায়গাতেই উত্তেজনা। আর সাম্প্রতিক বছরগুলোর কথা তো ভোলাই যায় না। ২০১৭ সালে ডোকলাম, ২০২০ সালে গালওয়ান উপত্যকার সেই প্রাণঘাতী সংঘর্ষ, যেখানে হাতাহাতি যুদ্ধে বহু সেনার প্রাণহানি ঘটে, এবং সবশেষ ২০২২ সালে তাওয়াং সেক্টরে উত্তেজনা। এই পুরো সীমান্ত এখন পেশি শক্তি প্রদর্শনের এক ভয়ঙ্কর মঞ্চ। কিন্তু এত উত্তেজনার গভীরে চীনের আসলে মাস্টার প্ল্যানটা কি? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে।
চীনের এই চিন্তাধারার মূলে রয়েছে মাও সেতুংয়ের সেই বিখ্যাত পাম অ্যান্ড 5 ফিঙ্গার্স বা হাতের তালু এবং 5 আঙুল নীতি। 5 আঙ্গুল নীতি, সেটা আবার কি? 1940-এর দশকে মাও সেতুং ভেবেছিলেন তিব্বত হল চীনের ডান হাতের তালু, আর এই তালুর সাথে যুক্ত 5টি আঙুল হল লাদাখ, নেপাল, সিকিম, ভুটান এবং অরুণাচল প্রদেশ। ও মাই গড! হ্যাঁ, আর চীনের দায়িত্ব হল এই 5 আঙুলকে মুক্ত করা। প্রকাশ্যে চীনের কোনো সরকার হয়তো আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করে না, কিন্তু 2017 সালে ডোকলাম সংকটের পর চীনের কমিউনিস্ট পার্টির একটি সাময়িকীতে এই নীতির অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই পাম অ্যান্ড 5 ফিঙ্গার্স পলিসি তো শুনতে আক্ষরিক অর্থেই কোনো জেমস বন্ড বা স্পাই থ্রিলার সিনেমার ভিলেনের মাস্টার প্ল্যানের মতো মনে হচ্ছে। একটা দেশ যখন প্রকাশ্যে আপনার ভূখণ্ডকে তাদের আঙুল মনে করে, তখন সেখানে আদৌ কোনো কূটনীতির জায়গা থাকে কি? না, থাকে না। আর ভয়ের ব্যাপার হল চীন এটি বাস্তবে রূপ দিচ্ছে অত্যন্ত ধীর আর সুকৌশলী পদ্ধতিতে, যাকে সামরিক ভাষায় বলা হয় সালামি স্লাইসিং। সালামি স্লাইসিং, হ্যাঁ। মানে একটু একটু করে কেটে নেওয়া। ঠিক ধরেছেন। তারা হঠাৎ করে বড় কোনো যুদ্ধ করে না, বরং প্রতিদিন একটু একটু করে সীমানা এগিয়ে নেয়। LAC এর একদম কাছে তারা ডুয়াল ইউজ গ্রাম তৈরি করছে, রাস্তাঘাট বানাচ্ছে। যখন ভারত টের পায়, ততদিনে চীন সেখানে স্থায়ী কাঠামো দাঁড় করিয়ে ফেলে। ঠিক এই কারণেই ভারতের জন্য বহুমুখী মিত্রতা বা মাল্টি অ্যালাইনমেন্ট কোনো বিলাসিতা নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। ভারত একদিকে কোয়াডে আমেরিকার সাথে মিলে চীনের নৌপ্রভাব কমানোর চেষ্টা করছে, আবার অন্যদিকে ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে ঠিক ওই রাশিয়া ও চীনের সাথেই একই টেবিলে বসে অর্থনীতি নিয়ে আলোচনা করছে। সত্যি এক অবিশ্বাস্য দৃশ্যপট। মানে পুরো আলোচনার সূত্রগুলো যদি আমরা মেলাই, একটি সদ্য স্বাধীন জোট নিরপেক্ষ নীতি নিয়ে চলা দেশ থেকে শুরু করে ভারত আজ এমন এক বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে যে একই সাথে আমেরিকার সাথে বেকায়ের মতো স্পর্শকাতর চুক্তি করে, রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল কেনে, আবার চীনের আগ্রাসী নীতির মোকাবেলা করে। আর এই পরাশক্তিগুলোর সাথে ভারতের সম্পর্কের ভারসাম্য শুধু এশিয়ার নয়, পুরো বিশ্বের অর্থনীতি, গ্লোবাল সাপ্লাই চেইন এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতা নির্ধারণ করে। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখলাম ভারত কিভাবে এই 3 পরাশক্তির সাথে চমৎকার ভারসাম্য বজায় রেখে চলেছে। কিন্তু শেষে এসে একটা বিষয় ভেবে দেখার মতো। সেটা কি? যদি ভবিষ্যতে এমন কোনো বড় বৈশ্বিক সংঘাত শুরু হয় যেখানে পরিস্থিতি একদম প্রান্তিক পর্যায়ে চলে যায়, মানে ধরুন একদিকে থাকবে আমেরিকার অত্যাধুনিক সামরিক সহায়তা, ওই বেকা বা কোমাকাসা চুক্তির ডেটা ফায়ারওয়াল, আর অন্যদিকে রাশিয়ার পরীক্ষিত সমরাস্ত্র যেমন S-400 মিসাইল, তখন কি একটি যুদ্ধক্ষেত্রে বিপরীত মেরুর এই 2 পরাশক্তির প্রযুক্তি একসাথে কাজ করতে পারবে? এটা সত্যিই একটা বড় প্রশ্ন। নাকি তীব্র সংঘাতের কোনো এক চূড়ান্ত মুহূর্তে এই নিখুঁত ভারসাম্য ভেঙে পড়বে এবং 21 শতকের এই ভূরাজনীতি ভারতকে শেষ পর্যন্ত যে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করবে? এই প্রশ্নটি রইল শ্রোতাদের ভাবনার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।